দর্শক স্বাগত সবাইকে আমাদের প্রতি রাতের নিয়মিত টকশো এই সময় সরাসরি আয়োজনে। আজকে দুজন অতিথি আমাদের স্টুডিওতে রয়েছেন, পরিচিত হব একটু পরেই তাদের সঙ্গে। দিনের শিরোনামগুলো একটু প্রথমে বলে রাখছি, তারপরে সমসাময়িক আলোচনা। পল্টনেই বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিতে হবে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর আওয়ামী লীগের পক্ষ থেকে ওবায়দুল কাদের বলেছেন সহিংসতা হলে সমুচিত জবাব দেওয়া হবে। এই রাজনৈতিক ডামাডোলের মধ্যেই এখন প্রতিনিয়ত আলোচনা চলছে যে আসলে 10ই ডিসেম্বর কি হতে যাচ্ছে, বিএনপির প্রস্তুতি কি, সরকার কিভাবে মোকাবেলা করবে এবং কেন তাদেরকে সোহরাওয়ার্দী উদ্যানে সরকার অনুমতি দিল, তারাই বা কেন পল্টনে নয়াপল্টনে করার জন্য অনড় অবস্থানে রয়েছে ইত্যাদি বিষয়। এর মধ্যে রাজনৈতিক সমীকরণগুলো কি, এগুলো নিয়েই প্রতিনিয়ত আলোচনা গণমাধ্যমে, সংবাদপত্রে, টেলিভিশনে। আজকেও আমরা এই প্রসঙ্গগুলো আলাপ করব এবং সামনের দিনগুলো রাজনীতির মাঠে কেমন হবে এবং এর মাধ্যমে রাজনীতিতে যে সংকট অথবা যেই পরিস্থিতি নির্বাচনকে ঘিরে তার কোনো সমাধানের কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে কিনা এই বিষয়ে রয়েছে আলাপের জন্য। আজ স্টুডিওতে এই সরাসরি আয়োজনে উপস্থিত হয়েছেন জনাব ইকবাল সুবহান চৌধুরী, সম্পাদক দ্য বাংলাদেশ অবজারভার এবং চেয়ারম্যান ডিবিসি নিউজ। স্বাগত আপনাকে। এবং রয়েছেন সিনিয়র জার্নালিস্ট জনাব এম এ আজিজ, স্বাগত আপনাকে। আমি একটু শুরুতে একটা ভূমিকা নিয়েছি। জনাব ইকবাল সুবহান চৌধুরী, আপনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, দেখছেন দুপক্ষই প্রতিনিয়তই কথা বলছে, পাল্টাপাল্টি আসলে বাকযুদ্ধ অনেকদিন ধরেই চলছে, কিন্তু ধারাবাহিক বিএনপি কর্মসূচিগুলোর পরে সবার মনোযোগ এখন 10ই ডিসেম্বরকে ঘিরে। এবং বিএনপিও কিছুটা মাঠ গরম করার চেষ্টা করেছে। প্রায় মাসখানেক আগে নেতারা বলেছেন যে এখানে এমন কিছু হবে যেখানে বিএনপির কর্তৃত্ব প্রতিষ্ঠা হবে, তাদের যারা নেতা আছেন বেগম খালেদা জিয়ার কথায় দেশ চলবে ইত্যাদি। এখন তারা নিয়মতান্ত্রিকভাবে একটি সমাবেশ করতে চাচ্ছেন বিভাগীয়, সরকার বলছে তোমরা ওখানে যাও, এরা বলছে আমরা এখানে থাকবো। আসলে এটা কি একটা সংঘাতের ইঙ্গিত কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন হলো যে আগামী বছর বা 24শে প্রথম মাসে 5 বছর পরে নির্বাচন অনুষ্ঠিত হবে, জাতীয় নির্বাচন। এবং জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে সরকার নতুনভাবে গঠিত হবে। স্বাভাবিকভাবেই যারা এখন সরকারে আছেন তারা চাইবেন তাদের যে উন্নয়নের কর্মকাণ্ড তারা করেছেন তার উপরে ভিত্তি করে তারা জনগণের ম্যান্ডেট নিয়ে আবার ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবেন। আর বিরোধী দলে যারা আছেন তারা দীর্ঘদিন প্রায় 3 টার্ম একাধারে তারা কিন্তু ক্ষমতার বাইরে এবং তারা মাঠে আছেন। তারা চাইবেন এই সরকারের বিরুদ্ধে কথা বলে তারা চাইবেন জনগণের দৃষ্টি আকর্ষণ করে তাদের ভোট নিয়ে নির্বাচনে জয়লাভ করে তারা সরকার গঠন করবেন। এটা হলো কারণ সবারই লক্ষ্য কিন্তু ক্ষমতা, এবং ক্ষমতায় থাকার জন্য একরকমের চেষ্টা থাকবে আর ক্ষমতায় যাওয়ার জন্য একরকম চেষ্টা হবে। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে আমাদের সামনের দিনগুলো রাজনৈতিকভাবে বেশ উত্তাপ ছড়াবে। আমি এই উত্তাপটাকে আমি মনে করি এক ধরনের ইতিবাচকভাবে দেখতে চাই যে রাজনীতি যদি সক্রিয় না হয়, রাজনীতি যদি উত্তাপ না ছড়ায়, তাহলে গণতান্ত্রিক যে পরিস্থিতি সেটা কিভাবে একটা সাস্টেনেবল থাকবে কিভাবে। তবে সে উত্তাপটা যেন এমন পর্যায়ে না যায় যেটা একটা সহিংসতার দিকে বা সন্ত্রাসের দিকে যায়, তাহলেই কিন্তু সংকট। আদারওয়াইজ কিন্তু আমি কোনো রাজনৈতিক সংকট দেখি না। নির্বাচনকে কেন্দ্র করে সরকারি দল নির্বাচনে জিততে চাইবে, আর বিরোধী দল সরকার গঠনের জন্য নির্বাচনে জিততে চাইবে। এটা একটা প্রতিযোগিতা, একটা প্রতিদ্বন্দ্বিতা, প্রতিপক্ষ ইত্যাদি। এবং তবে ওই যে বললাম যে এখন তো আমরা ফিফা দেখছি, সেখানে অফসাইড কিভাবে হয় সেটাও কিন্তু মনিটরে ধরা পড়ে এবং গোল হচ্ছে এবং বাতিলও হয়ে যাচ্ছে। এবং ফিফার কতগুলো মানে রুলস আছে বা ডিসিপ্লিন আছে, তার মধ্য দিয়ে কিন্তু খেলতে হবে। এখানেও কিন্তু আমাদের এই রাজনৈতিক মাঠে বা নির্বাচনের মাঠে আপনার যারাই নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদেরকে কিন্তু সেই রুলস মেনেই কিন্তু
খেলতে হবে, অর্থাৎ খেলার কথা বলছেন তারা। তো সেই খেলাটা রাজনৈতিক খেলা, তবে রুলস মেনে। রাজনীতিরও কতগুলো রুলস আছে, এবং রুলস যদি না মানা হয় তাহলে কিন্তু সংঘাত হবে। আপনি দেখেন ইয়েতে কিন্তু হলুদ কার্ড দেখানো হচ্ছে। তাহলে একটু জিজ্ঞেস করি, তাহলে রুলস মানার অংশ হিসেবে যে 26টা শর্ত দেওয়া হয়েছে সেটা মোটামুটি যৌক্তিকভাবেই। হ্যাঁ, একটা জিনিস হলো যে 10 তারিখের বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এটি কিন্তু তাদের যে বিভাগীয় যে সমাবেশগুলো তারই সর্বশেষ সেই হিসাবে তারা এটাকে দেখছেন। আর সরকারের কাছে যখন তারা অনুমতি চেয়েছেন, সরকার তাদেরকে একটা বড় জায়গা তাদেরকে দিয়েছেন, তারা একটা বড় দল, সেই বিবেচনায় তাদেরকে সরোয়ার্দী উদ্যানে দিয়েছেন। এখন সরোয়ার্দী উদ্যানে তারা করবেন না, তারা নয়াপল্টনে করবেন। এটা আমি মনে করি যে দুই দিকের থেকে কেন বিএনপি গো ধরেছে, কেন এটা কি মনে হয়, কেন বলতে পারবে সেটা সরকারি বা এটা তো অনড় কেন? সরকার অনড় না, সরকার একটা অনুমতি চেয়েছে, সরকারের কাছে কিন্তু তারা অনুমতি চেয়েছে, তো অনুমতি আমি বড়টাতেই দিলাম। এখন আপনি যদি বড়টা না নিয়ে আপনি ছোটটাতে থাকতে চান, সেটা তো আপনার মানে, তাহলে সেখানে সরকারের কি কোনো সমস্যা আছে? না, সরকারেরও কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে আমি বড়টা দিয়েছি, তো আপনি বড়টা কেন করতে চাচ্ছেন না? আরেকটা জিনিস হলো সরকারের দিক থেকে আরেকটা কথা হলো যে রাস্তায় যদি হয় মিটিং, জনভোগান্তি হয়, সেজন্য যদি সরোয়ার্দী উদ্যান বা এই টাইপের যদি ময়দানে হয়, তাহলে সেখানে যেমন আওয়ামী লীগের যে ইয়েগুলো হয়েছে, মানে যে সমাবেশগুলো কাউন্সিল হয়েছে, সেগুলো কিন্তু সরোয়ার্দী উদ্যানে তারা করেছেন, তারা কিন্তু রাস্তায় করেনি। আসছি আপনার কাছে জনাব চৌধুরী। আজিজ, সরকার সুন্দর সুষ্ঠুভাবে রাজনৈতিক কর্মসূচিটা যাতে পালন করতে পারে বা সমাবেশটি করতে পারে, সেই জন্যই তারা বড় একটি ভেন্যু দিয়েছে এবং বলেছে যে উচ্চ রেজলিউশন যুক্ত সিসি ক্যামেরার আয়োজন করতে বলেছে আয়োজকদের, এবং নানা ধরনের নিরাপত্তা ব্যবস্থা, এগুলোর ব্যাপারে সরকারের কনসার্ন আছে। সুতরাং যারা আয়োজন করবেন তাদেরকে এই ব্যবস্থাগুলো নেওয়ার শর্ত সাপেক্ষে তাদেরকে অনুমোদনটা দেওয়া হয়েছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ইকবাল ভাইকে। বিষয়টা হলো আমাদের দেশের বিশেষ করে রাজনীতি অঙ্গনে আমরা সামাজিক অনেক সূচকে এগিয়েছি, কিন্তু রাজনৈতিক সূচকে সবাই বলে পিছাচ্ছি। এটার মূল কারণ হচ্ছে আমরা রাজনীতিবিদ, সরকার এবং বিরোধী দল একে অপরের প্রতিপক্ষ মনে করি না, শত্রু মনে করি। এখানেই সমস্যা, অবিশ্বাস চূড়ান্ত। যা বলি তা করি না, যা করি তা আবার বলি না। যেমন ধরেন, আমি যদি অতীত একটু রেফারেন্স দেই, হোসেন মোহাম্মদ এরশাদের পতনের সময় আগে 3 দলের একটা রূপরেখা করেছিল। সেখানে বিএনপি ছিল, আওয়ামী লীগও ছিল, এছাড়া অন্যান্য তখনকার সব দলই ছিল। এমনকি যুগপথ আন্দোলনে আলাদাভাবে জামাতও ছিল, যদিও এই 3 জোটের রূপরেখায় জামাত অংশীদার ছিল না, কিন্তু সেখানে কিন্তু লিখিত এবং জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল সবাই যে কিভাবে একটা নিরপেক্ষ নির্বাচন হবে, একজন রাজনীতিবিদ আরেকজন রাজনীতিবিদের সাথে কি আচরণ হবে, কারো কোনো মিটিং সভায় কেউ হামলা করবে না, ইত্যাদি ইত্যাদি। এছাড়াও বলছিল যে কেউ এরশাদের পার্টির লোকজন আর এক জামাতের পার্টির লোকজনকে নিবে না, কোনো জায়গায় নাই। এখন প্রশ্ন করলে কেউ আগে মানেনি, আমি মানবো কে? ব্যাপারটা এরকম। এটা হলো একটা। 2 হলো ধরেন এখন যেটা আপনি যেটা বলছেন, ডিসেম্বরের 10 তারিখের সমাবেশ, সর্বশেষ সমাবেশ নিয়ে, যেটা পল্টন এবং সরোয়ার্দী। বিএনপি পল্টনের সমাবেশের জন্য ফরমালি দরখাস্ত দিয়ে অনুমতি চাইছে, সরোয়ার্দীতে না। কিন্তু সরকার বলবার ডিএমপি মানেই সরকার, তা সরোয়ার্দীতে অনুমতি দিয়েছে। এরপরে বিএনপির তরফ থেকে বলা হলো যে ওখানে তো 9 তারিখ পর্যন্ত আওয়ামী লীগের অঙ্গ সংগঠনদেরই মিটিং আছে, তখন ছাত্রলীগকে শিফট করে 6 তারিখে নিয়ে আসা হলো। এখন বিএনপির পক্ষ থেকে যা বলা হচ্ছে, এও বলা হয়েছে এটা একটা ফাঁদ, কারণ সরোয়ার্দীর ইয়েটা হচ্ছে চারপাশে আপনার এখন কিন্তু ফেন্সিং করা এবং ওয়াল করা। হ্যাঁ, আপনি ঢুকলে বেরোতে না দিলে বেরোতে পারবেন না, কারণ আপনার ঢোকা এবং বেরোনোর রাস্তা কিন্তু 1 বাই 1 যেতে হয়,
দুইজন একসাথে ঢুকতে পারবেন না, কারণ ওই যে রডের ঘূর্ণায়মান চাক্কা দেওয়া আছে। তো তারা এক মনে করছে যে এই যে ছাত্রলীগের মিটিংটা শিফট করা হয়েছে, আগায় নিয়ে আসা হয়েছে, হয়তো এই বিবেচনাতে সন্দেহ, আমি বলছি বিশ্বাসটা কোন জায়গায়, অবিশ্বাসটা, তারা সন্দেহ করছে যে সব জায়গায় তো ট্রান্সপোর্ট স্ট্রাইক দেয়, একমাত্র কুমিল্লা দিতে পারে নাই ভিন্ন কারণে, কারণ কুমিল্লায় ট্রান্সপোর্ট দিলেও ট্রান্সপোর্ট স্ট্রাইক হওয়ার সুযোগ নাই, কারণ হাইওয়ে দিয়ে চিটাগাংয়ের গাড়ি সব হাইওয়ে দিয়ে চলে। হ্যাঁ, তো স্ট্রাইক হবে না, এটা হলো ইন্টারনাল খবর, এই কারণে কিন্তু স্ট্রাইকটা হয়নি। কিন্তু তারা ভাবছে যে 6 তারিখে যদি নিয়ে যাওয়া যায়, তাহলে 6 তারিখে ছাত্রলীগের সম্মেলন হওয়ার পর থেকে 7 তারিখ থেকে স্ট্রাইক দেখতে পারে, 1। 2 হচ্ছে যে আপনি 26টে যে শর্ত, মিছিল করে যাওয়া যাবে না, তারা আপনার ইয়ে বসাইতে হবে, ক্যামেরা বসাইতে হবে ইত্যাদিতে, মানে হরেক রকম মিছিল করে বাংলাদেশে সমাবেশে যায় না এমন কোনো উদাহরণ আছে? এই জায়গায় যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন থেকে শুরু করে যত সংগঠন মিটিং করেছে, আমাদের জানা মতো এখনো কোনো পারমিশন লাগে নাই, মনে চাইলেই মিটিং করতে পারে। অপোজিশনের জন্য এত শর্ত কেন? তাহলে শর্ত দিক, সেই শর্ত তো সংবিধানে দেওয়াই আছে, যে আপনার 37 অনুচ্ছেদে কিন্তু দেওয়া আছে সবার সমাবেশ করতে পারবে সবাই, কিন্তু তবে কিছু রিজনেবল রেস্ট্রিকশন আছে, যেটা আমাদের সংবাদপত্রের জন্য আছে, একই সেটা তো আমরা সবাই মানি, সেটা আমরা সবাই মানি। তো এই জন্যে আমি বলছি যে আপনিই বলেন যে ওইখানে মিছিল করে কেন, একজন করে ঢুকতে হবে, ঢোকার পরে তারা বলে এই যে ভিতরে ঢুকলাম, এই ফাঁদের মধ্যে ঢুকলাম, ঢোকার পরে পুলিশ এবং ছাত্রলীগের হেলমেট বাহিনী যদি ঢোকে, তাহলে বেরোনোর তো জায়গা নেই, 2 জায়গায় 2টে পুলিশ খাড়াইলে, অস্ত্র নিয়ে খাড়াইলেই তো শেষ, লাঠি নিয়েও যাওয়া যাবে না, কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না, প্রতিরোধটা কী করে, বাঁচবে কীভাবে, এই আশঙ্কা তারা কিন্তু করে। তো এখন আমার যেটা বক্তব্য হচ্ছে যে এই যে সরোয়ার্দী উদ্যানে, এখানে কোনো যে আপনার যদি গণতান্ত্রিক কালচারটা থাকতো, তাহলে বিএনপি দরখাস্ত করছিল, বিএনপির টিমকে ডেকে আলোচনা করে একটা সমাধান করতে পারত। বিএনপিকেও বুঝতে হবে, সরকারকেও বুঝতে হবে, এখানে চায় নেই, সেখানে দিয়ে দিছে। এখন সন্দেহ, আবার সন্দেহ কি, ধরেন রাজশাহী আপনার ট্রান্সপোর্ট স্ট্রাইক ডেকে দিছে 1 তারিখ থেকে, এখন বিভিন্ন জেলার থেকে লোক আসবে, আসার সুযোগ নাই, এই জন্য 1 তারিখের আগেই আপনার রাজশাহীর আশপাশের ডিস্ট্রিক্ট থেকে লোক আসবে, এই জন্যে এদিকে আবার পুলিশ অনুমোদন দেয় নাই তখন পর্যন্ত, তারা ওই যেখানে অনুমোদন চাইছে তার পাশে আপনার থাকার জন্য আপনার ইয়ে করছে, টেম্পোরারি সেট করছে, পুলিশ এসে এগুলো ভেঙে দিছে। 1 রাজশাহীতে একটি ইউনিয়ন ছাড়া প্রত্যেকটা ইউনিয়নে গায়েবী মামলা দিছে, ওখানে এক্স এমপি সহ সব জায়গার নেতারা এমপি ধরে নিছে, যারা অর্গানাইজ করবে সবগুলোর নামে এই গায়েবী মামলা করে সবার বাড়িতে তল্লাশি করতেছে, এবং সারা বাংলাদেশে এই গায়েবী মামলা আপনার বড় বড় পত্রিকায় রিপোর্ট দেখেছেন, ককটেল ফোটে নাই, কেউ দেখে নাই, কেউ শোনে নাই, স্পট ভিজিট করে করে পত্রিকায় রিপোর্ট করেছে, প্রথম আলো, যুগান্তর, সমকাল এগুলো করছে। তো আবার মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন তাদের নিরাপত্তা সমাবেশ করে দেয়, কিন্তু অ্যাকশনে কিন্তু বোঝা যাচ্ছে না, এই জন্য কিন্তু সন্দেহটা কিন্তু সন্দেহ। জনাব ইকবাল সোবহান চৌধুরী, আপনি বলছিলেন যে একটি দল ক্ষমতায় টিকে থাকতে চাইছে এবং আরেকটি দল ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করছে, স্বাভাবিকভাবেই এটা গণতান্ত্রিক চর্চার মধ্যে এটা হয়ে থাকে, কিন্তু বাংলাদেশের যে এখনকার বাস্তবতা, যে সময়টা আমরা অতিবাহিত করছি, সেখানে এই ধরনের সুস্থ অবস্থা তো বিরাজ করছে না। আসলে ক্ষমতায় টিকে যারা থাকতে চায় তারা যেভাবে টিকে থাকতে চাইছে, আর যারা যেতে চাইছে তাদেরও যে দাবি, যেই প্রক্রিয়ায় তারা যেতে চায়, যেভাবে তারা একটা নির্বাচন প্রত্যাশা করে, সেখানে বিরাট একটা ব্যবধান। আপনার কাছে কি মনে হয় যে এটাকে, এই ব্যবধান কমিয়ে আনার মতো কোনো দৃশ্যমান কোনো সুযোগ বা কোনো পরিস্থিতি বিরাজ করছে, বা আগামী দিনে সেরকম কোনো পরিস্থিতি তৈরি হতে পারে? দেখুন, আজকের যে পরিবেশ,
এই পরিবেশটা তো একদিনে তৈরি হয়নি। এই পরিবেশটা দীর্ঘদিনের একটা লিগেসির একটা বর্তমান একটা চিত্র। জি। আমার সহযোগী আজিজ সাহেব বললেন যে আমাদের দেশ স্বাধীনের আগে একটা বিড়াল মারা গেলেও আমরা দুঃখবোধ ছিল। স্বাধীনতার পরে আমরা জাতির পিতাকে পুরো পরিবার সহ, মহিলা শিশু সহ মেরে ফেলেছি। এমনকি ক্ষমতায় যারা আমরা এসেছি তারা সে আত্মস্বীকৃত খুনিদের বিচারও করা যাবে না এমন একটি কালো অধ্যায় আইন বিশ্বের কোথাও নাই। এটা আমরা সংবিধানের মধ্যে সংযোজন করে দিয়েছি। 21শে আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী তাকে এবং সাবেক প্রধানমন্ত্রী তাকে হত্যার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে নীল নকশা করে গ্রেনেড হামলা করেছি। আল্লাহর দয়ায় তিনি বেঁচে গেছেন, সেটা আল্লাহর রহমত। কিন্তু বহু আইভি রহমান সহ বহুজন মারা গেলেন। এমনকি পার্লামেন্টে তিনি কিন্তু বিরোধী দলীয় নেত্রী, পার্লামেন্টে কিন্তু একটি নিন্দা প্রস্তাব পর্যন্ত সেদিন আনা হলো না। এবং ওই যে বঙ্গবন্ধু হত্যার যে সেদিন চোখের পানি ফেলা তো দূরের কথা, সেই দিবসটিকে যখন সারা দেশের মানুষ যখন জাতীয় শোক দিবস হিসেবে পালন করে, তখন আমরা সেখানে কেক কেটে আমরা সেই দিনটিকে উল্লাস করেছি। এই পরিবেশ পরিস্থিতি কিন্তু আমরাই তৈরি করেছি। আজকে যারা অনেক গণতন্ত্রের কথা বলেন, মানবাধিকারের কথা বলেন, সেদিনের কথাগুলো যদি চিন্তা হয় তাহলে দেখুন, এই আজকের যিনি প্রধানমন্ত্রী তিনি একটা দলের সভানেত্রীও বটে। তিনি যখন 6 বছর পরে দেশে ফিরে আসলেন, তার যে বাবার বাড়ি, যে বাড়িতে তার পুরো পরিবারকে এক রাত্রে হত্যা করা হলো, সে বাড়িতে ঢুকতে দেওয়া হলো না, রাস্তায় বসে দোয়া করলেন। তো এই পরিবেশগুলো তো আমরা সবাই মিলেই তৈরি করেছি। এবং অবিশ্বাসের কথা বলেন যদি, তাহলে সেই অবিশ্বাসের কথা একদিনে তৈরি হয়নি, দীর্ঘদিনের পরিপ্রেক্ষিতে আমরা তৈরি করেছি। এবং যারা তৈরি করেছি তারা কতটুকু আজকে অনুতপ্ত সেটা কিন্তু আমরা এখনো জানি না। তাই আমি মনে করি যে আগামী দিনগুলোতে আমাদের যদি আমরা সবাই মিলে অন্তত এইটুকু, আমি যে দোষটি করেছি সেই দোষটি আমাকে স্বীকার করতে হবে, এবং স্বীকার করে আমাকে, যাকে বলে একেবারে ক্লিয়ার মাইন্ড নিয়ে আমাকে বসতে হবে আপনার সাথে। আপনি যদি কোনো দোষ করে থাকেন তাহলে আপনিও সেটি স্বীকার করে নেবেন। এই পরিবেশ যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আমাদের রাজনীতির সংকটটা থাকবে। আজিজ সাহেব একটা কথা বলেছেন যে দেখুন, আমাদের দেশের যে অর্থনৈতিক যে প্রবৃদ্ধি বলুন, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন বলুন, আমাদের অবকাঠামোর উন্নয়ন বলুন, আমাদের উন্নয়নের যে অর্জন বলুন, সেগুলো কিন্তু বিশ্বব্যাপী কিন্তু প্রশংসিত হচ্ছে, এবং সেটি বর্তমান সরকার, প্রধানমন্ত্রী তিনি করেছেন। অন্যদিকে যে রাজনৈতিক যে অবিশ্বাস বলেন, রাজনৈতিক যে দ্বিধাদ্বন্দ্ব, এমনকি নির্বাচনকে নিয়েও যে দ্বিধাদ্বন্দ্ব, সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে অনেকের মনে অনেক সন্দেহ বিরাজ করছে। এবং আমরা দেখছি যে আমাদের বিদেশি দূতাবাসের যারা আছেন, তারাও মাঝে মাঝে কিন্তু কথা বলার চেষ্টা করছেন। এবং এইটা কিন্তু আমি মনে করি যে আজকে আমাদের রাজনীতিবিদদেরকেও অন্তত একটি জায়গাতে আসতে হবে, সেটি হলো আমাদের সমস্যা আমরাই সমঝোতার ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে সমাধানের চেষ্টা করব, সেখানে অন্যকে অন্তত নাক গলাতে আমরা দেব না। এই পরিবেশ যতক্ষণ পর্যন্ত আমরা তৈরি না করব, আমরা বাগ্যিতা করতে পারবো, আপনাকে ব্লেম করতে পারবো, আপনি আমাকে ব্লেম করতে পারবেন, কিন্তু উত্তরণ হবে না। জি, জনাব এম এ আজিজ খুবই পরিষ্কারভাবে বললেন যে অবিশ্বাস, সন্দেহ এবং যে তিক্ততা, তার ব্যাকগ্রাউন্ডগুলো উনি তুলে ধরলেন। এটা তো তা ঠিক, অনেক পুরনো রাজনীতিতে কিন্তু 50 বছর আগে কি ঘটেছে সেই রেশ টানলে কিন্তু দেশে শান্তি আসবে না।
এখন যদি দেশ স্বাধীন হওয়ার পরে, ইকবাল ভাই নিজের চোখে দেখেছেন, আমিও দেখেছি, যে রক্ষী বাহিনীকে ইন্ডিপেন্ডেন্টি দেওয়া হলো। এই পার্লামেন্টেও জাসদের লোক বলেছে আমাদের 30,000 লোক মেরে ফেলছে। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে আমাদের 1 ডজন এমপি মেরে ফেলা দেওয়া হয়েছে, আমাদেরও 30,000 মারা হয়েছে। এটা তো হয়েছে। অর্থাৎ আমাদের দেশটা স্বাধীন হওয়ার পর থেকে রাজনৈতিক অঙ্গনে কোনো শান্তি কখনো কিন্তু পাওয়া যায়নি। মাঝে মধ্যে জানালা দিয়ে উঁকি ঝুঁকি মেরেছে যে শান্তি আমরা পাবো, এরকম আশা করেছি। এখন ইকবাল ভাই বঙ্গবন্ধু হত্যা, তারপরে 21শে আগস্ট, এগুলো নিঃসন্দেহে নির্দয় বিষয়, তাই না? কিন্তু আমাদের দেশে কিন্তু এই কালচার নাই যে অপরাধ করলে স্বীকার করা। সেখানে যদি আসতোই তাহলে তো গণতান্ত্রিক চর্চা হতোই। ইন্দিরা গান্ধী গলা গামছা দিয়ে মাপ চাইছে না যখন হেরে গেল ইলেকশনের আগে? আমাদের দেশে কেউ মাপ চায়? আমাদের দেশে একটা বড় অনেক আগে, তখন আমাদেরই পত্রিকার একজন মালিক মন্ত্রী ছিলেন, যোগাযোগ মন্ত্রী। তাকে বলা হয়েছিল ভারতে অ্যাক্সিডেন্ট হয়েছিল, সে রিজাইন করছে, আপনি কি রিজাইন করবেন? কয় আমি কি ট্রেন চালাইছি নাকি? এই হলো আমাদের দেশের উত্তর। তো এগুলো এক হলো, সবাই যদি রাজনৈতিক, এই জন্য বলা হচ্ছে যে বহুদলীয় গণতন্ত্রের কালচারের মধ্যে তো আমাদের রাজনীতিবিদরা নাই। সংবিধান বলে দেশের মালিক জনগণ, কিন্তু আমরা সবসময় ঘটনাচক্রে দেখি দেশের মালিক রাজনীতিবিদরা। তার সমর্থনটা হবে কি করে? গণতন্ত্র পার্টির ভিতরে নাই, গণতন্ত্র আমাদেরকে উপহার দেয়। সংবিধান একটা রচনা করা হয়েছে, জাস্টিস হাবিবুর রহমান, তিনি চিফ জাস্টিস ছিলেন এবং পরে কেয়ারটেকারও চিফ ছিলেন। তিনি মৃত্যুর আগে বলেছেন যে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে এমনভাবে সাজানো হয়েছে যাতে এই দেশে গণতন্ত্র না থাকে। তিনি সংবিধানের 70 অনুচ্ছেদ আর 55(4) অনুচ্ছেদ উল্লেখ করেছিলেন। অর্থাৎ ফ্লোর ক্রসিং করা যাবে না, আর প্রধানমন্ত্রী হলো সব দায়িত্ব। প্রেসিডেন্ট বলা হয় 2টা কাজ, সেটাও কিন্তু ইনডাইরেক্টলি প্রধানমন্ত্রীর ইচ্ছা ছাড়া ঘটে না। অর্থাৎ এক ব্যক্তি, বহুদলীয় গণতন্ত্র কিন্তু এক ব্যক্তি। এই কথা থেকে যদি এই জিনিস যদি আমরা মুখে মুখে অনেক আশার কথা বললো, যেই বাস্তবতা, যেই ধরনের সম্পর্ক এবং যে ধরনের প্র্যাকটিস, তাতে তো খুব বেশি মানে উত্তরণ হবার কোনো আশা নাই বাংলাদেশের রাজনীতিতে। না, আমি কিন্তু হতাশ না। ধরেন বহুদলীয় গণতন্ত্রের সংস্কৃতি যদি বিশ্বাস করে, তাহলে সবগুলো দল বসতে পারে, যে আমরা উভয় পক্ষই যদি শান্তি চাই বসতে পারে। কার সময়ে কি ঘটেছে, সরকারে থাকলে তার তো দায় আছে, তাকে স্বীকার করতে হবে যে আমার সময় এইটুকু ঘটেছে। তো এটার জন্য কি একটা ট্রুথ কমিশন হবে নাকি, যেখানে যে সবগুলো রাজনৈতিক দল তাদের রাজনৈতিক দলের সরকারের মাথার উপরে কোনো ক্ষমতা বসতে দিবে না কোনোদিন? বাংলাদেশ অম্বুডসম্যান আছে না, সংবিধানেই আছে। হ্যাঁ, বসায় বানায়, এটা বানায় না। কারণ সংবিধানে আমাদের এমনভাবে ফ্রেম করা, দেখেন সব কিছু প্রধানমন্ত্রীর নির্দেশে পরামর্শে হবে, সব কিছু না। কিন্তু যে দায় নেওয়ার প্রসঙ্গটা, যেটা ইকবাল ভাই যে দুটি কথা বললেন, যে সেই 75-এ 15ই আগস্ট, তারপরে ইনডেমনিটি, তারপরে 21শে আগস্ট, এই দায় তো কেউ নেয় না। না, দায় নেওয়া। একই সঙ্গে আবার ধরেন যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, বা তারপরে অনেক আনপ্লেজেন্ট ঘটনা ঘটেছে, কেউ তো কোনোটা দায় নিচ্ছে না। 21শে গ্রেনেড হামলায় বিএনপি ক্ষমতায় ছিল, সেটা নিয়ে অবশ্যই আলোচনা আসতে পারে, কিন্তু 15ই আগস্টে তো বিএনপির জন্মই হয় নাই। আবার আপনি যদি বলেন মোস্তাক প্রেসিডেন্ট, তারপরে 3 বাহিনীর চিফ ছিলেন মেজর জেনারেল খলিলুর রহমান, তারপরে ছিলেন আগে ছিলেন মোস্তাক, তারপরে অ্যাডভাইজার ছিল ওসমানী, তারপরে 3 বাহিনীর চিফ খলিলুর রহমান, চিফ শফিউল্লাহ, তারপরে ডেপুটি চিফ হলো জিয়াউর রহমান। এখন ডাইরেক্টলি বলা হচ্ছে জিয়াউর রহমান খুনের মূল আসল ব্যক্তি। যদি তাই হয়, এতগুলো একটা ডিসিপ্লিনের লোক এতগুলো অর্ডার ব্রেক করে হতেই পারে, তাহলে সেটার বিচার হলো যথাসময় হলেই তো হইতো। এটা নিয়ে পলিটিক্স করা হচ্ছে। আমার বক্তব্য হচ্ছে পলিটিক্স করা। এই ব্লেম গেমিং, জি, এখান থেকে আসলে বের হওয়ার তো কোনো রাস্তা দেখছি না। সত্যিকারভাবে যদি ইতিহাস আপনি উন্মোচন করেন, তাহলে ইতিহাস এমন একটি বিষয়
যে যার যার অপরাধ বা যার যার অর্জন সেটি কিন্তু উঠে আসবে, অর্জনও উঠে আসবে, অপরাধও উঠে আসবে। যখন দেখুন এই আজিজ সাহেব যেটা বললেন যে জিয়াউর রহমান সাহেব নিচে ছিলেন, কিন্তু জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতা দখল করলেন চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে সামরিক আইন জারি করে যখন দখল করলেন, তখন কিন্তু ইনডেমনিটি অর্ডিন্যান্স যেটা ছিল, যেটা খন্দকার মোশতাক প্রেসিডেন্ট হিসাবে অর্ডিন্যান্স হিসাবে জারি করেছিল, সেটা কিন্তু জিয়াউর রহমান সাহেব যদি আন্তরিক হতেন বা তিনি যদি কোনোভাবেই যদি এই হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারি অথবা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার যে অভিযোগ সেটি যদি তিনি ক্লিয়ার করতে চাইতেন, তাহলে ওই অর্ডিন্যান্সটি তিনি আইনে রূপান্তরিত করতেন না। জিয়াউর রহমান সাহেব কিন্তু সেটি আইনে রূপান্তরিত করেছেন, অর্থাৎ খন্দকার মোশতাক অর্ডিন্যান্স জারি করেছেন আর তিনি সেটাকে আইনে রূপান্তরিত করে সংবিধানের সাথে সংযোজন করেছেন। পরবর্তীতে দেখুন তিনি কিন্তু যারা হত্যাকারী তাদের সবাইকে কিন্তু পুরস্কৃত করলেন। যদি জিয়াউর রহমান সাহেব যদি এর সাথে জড়িত না থাকেন, ইতিহাস বলবে, ইতিহাস আজকে হোক কালকে হোক বলবে, তাহলে উনি কেন এই হত্যাকারীদের দায় দায়িত্ব গ্রহণ করলেন, হত্যাকারীদেরকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করলেন, এমনকি তার স্ত্রী বেগম খালেদা জিয়া তাদের একজনকে নির্বাচিত করে বিরোধী দলীয় নেতা করলেন। এই কথাগুলো কিন্তু আমাদেরকে ইতিহাস, আমি হয়তো ইতিহাস এগুলো সত্য তুলে আনলে যারা এর বিপরীতে আছে তারা দুঃখ পাবেন, কিন্তু ইতিহাস এমন একটা জিনিস যে ইতিহাস কাউকে ছেড়ে কথা বলে না। দেখেন, আমি ঠিক এখানে সংক্ষেপে, এটা ইতিহাস, আমি ইতিহাসবিদ নই, আমি ডিটেল বলবো না, তবে তখন জিয়াউর রহমান যা করেছে, তখনকার যে পরিস্থিতি, বঙ্গবন্ধু ফ্যামিলি সহ মেরে ফেলা হলো। আওয়ামী লীগের একটি নেতাও তার লাশটাও দেখতে 3 দিন পরে রয়েছে, কেউ দেখতে যায় নাই। তো একটা প্রেশার গ্রুপ তো লাগবে, সেই সময় ছিল না। তো এই জন্যেই তখন কিন্তু যে প্রসেসটা মোশতাক থেকে চলে আসছে, হয়তো জিয়াউর রহমান তার বাইরে যাওয়ার তো ওই সময় রাজনৈতিক পরিস্থিতিতে ছিল না। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট না করলে ভালো হইতো, কিন্তু হয়তো বা তার ওই পরিস্থিতিতে করতে বাধ্য হয়েছে। এখন আমি আর একটা সমাধান, এই যে আলোচনাগুলি করলাম, যে ধরেন এটা কল্পনা প্রসূত বলতে পারেন, যে এখানে ধরেন জিয়াউর রহমান যদি বিএনপি প্রতিষ্ঠা না করত, তাহলে আমি শিওর জিয়াউর রহমান খুনি হইতো না, বঙ্গবন্ধুর খুনি হইতো না। এখন যেহেতু প্রতিপক্ষ, এই জন্যে কিন্তু যেভাবেই হোক না কেন ঘুরে টুরে এই জায়গায় আসতেছে। যেমন ছোট দল তো অনেক আছে, এগুলোর খবর কিন্তু নাই। তো দল আছে বলেই, তারপরেও আমি যদি হয়তো কল্পনা প্রসূত বলতে পারি, যদি আপনারা বহুদলীয় গণতন্ত্রই করেন, তাহলে যে ইস্যুগুলো আমাদের দেশে আছে, বসেন, ইস্যুতে ইনভলভ হলে আপনি স্বীকার করলে অসুবিধাটি, কেউ তো এখন যদি বসেন তাহলে তো কেউ কারো ফাঁসি দিবে না, সমাধানটা করা উচিত। দ্বিতীয়ত আমি জাস্ট এই আলোচনার ক্ষেত্রে বলছি যে হ্যাঁ, এই যে ধরেন 10 তারিখের নিয়ে যে সমস্যা, আপনি একটা জিনিস আমি কিন্তু ফলো করেছি, মাননীয় প্রধানমন্ত্রী বেশ কয়েকটা জনসভায় বাইরে এসে, আগে তো ভার্চুয়ালি বেশি করতেন, বাইরে এসে বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যে কিন্তু একটা বক্তব্য অ্যাবসেন্ট, সেটা হলো এই সংবিধানের অধীনেই নির্বাচন হবে, এই সরকারের অধীনেই নির্বাচন হবে। আগে কিন্তু এটা বেশি বেশি বলা হতো, সব নেতারা, ছোটোখাটো নেতাদের মুখে এই শব্দটা কমে আসছে, এখন কম। অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে আমরা আলটিমেটলি এই ইস্যুটাই তো মেইন জটিলতা এখন, যে নিরপেক্ষ নির্বাচন এই সরকারের অধীনে নয়। আমার মনে হয় এখানে ডোরটা মাননীয় প্রধানমন্ত্রী ওপেন রেখেছেন। আমার মনে হয় আলোচনা কোনো না কোনোভাবে পর্দার অন্তরালেই হোক আর ফরমালি হোক, বৈঠক হবে এবং সমাধানের পথে যাবে। আপনি একটা আশার রাস্তা তুলে ধরলেন, আজকে আর এগোতে পারছি না, শেষ করব। ধন্যবাদ জানাব ইকবাল সুবহান চৌধুরী, ধন্যবাদ জানাব ইমাদ। আপনি কিছু যুক্ত করতে চাচ্ছেন? আমি একটা জায়গাতে শুধু যোগ করছি, দেখেন সুযোগ কিন্তু বিভিন্ন সময় আসে, কিন্তু সুযোগগুলো যদি মিস করে যাই তাহলে কিন্তু মিস হয়। 2014 সালে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আজকের যিনি বিএনপির
শীর্ষ নেত্রী বেগম খালেদা জিয়া চেয়ারপারসন, তাকে কিন্তু আমন্ত্রণ জানিয়েছিলেন যে আপনি আসেন, এমনকি আপনি অন্তর্বর্তীকালীন সরকারে আপনি যোগ দিন, আপনার ক্যাবিনেটে, আমাদের ক্যাবিনেটে আপনার মন্ত্রী কয়েকজনকে আমি নেব। কিন্তু তারা সেদিন নিলেন না। সেদিন যদি এই অন্তর্বর্তীকালীন সরকার একটি গঠিত হতো, তাহলে হয়তো আজকের যে সমস্যাগুলো এই সমস্যাগুলো হয়তো কন্টিনিউ করত। জি, ধন্যবাদ জনাব ইকবাল সোবহান চৌধুরী, ধন্যবাদ জনাব এম এ আজিজ, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করছি। দেখা হবে আবার পরের অনুষ্ঠানে। কিছু সময় পরেই আর্জেন্টিনা পোল্যান্ডের খেলা, সবাই খেলা উপভোগ করবেন। আপনাদের সবাইকে শুভকামনা জানিয়ে আজ শেষ করছি। এই অনুষ্ঠানটি চাইলে আপনি অনলাইনে দেখতে পারেন, ভিজিট করুন ntvd.com, ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট আপনারা জেনে নিতে পারেন। আর প্রতিদিন দুপুরে আমাদের খেলার অনুষ্ঠান চলছে, কিক অফ, সেটি আপনারা দেখবেন, সে আমন্ত্রণও জানিয়ে রাখছি। ভালো থাকুন সবাই।